শার্লক হোমসে তিনকুলে কেউ আছে কিনা জানা ছিল না। এতদিনের মেলামেশায় কখনো বলেনি ছেলেবেলার কাহিনী অথবা আদৌ কোনো আত্মীয় স্বজন আছে কিনা। সেই কারণে আমার ধারণা হয়েছিল ও একটা হৃদয়হীন মস্তিষ্কময় যুক্তি সর্বস্ব যন্ত্র বিশেষ। মেয়েদের দু চোখে দেখতে পারে না, আবেগ টাবেগের ধার ধারে না এবং নতুন মানুষের সঙ্গে মিশতে চায় না। বাপ মা ছেলেবেলাতেই মায়া কাটিয়েছিল। এই সংসারে সে একেবারে একা। তাই একদিন ওর মুখেই যখন শুনলাম ওর একজন ভাই আছে, পিলে চমকে উঠলো আমার। কথাটা উঠলো একদিন বিকেলের দিকে চা খাওয়ার পর। এলোমেলো হাজারো বিষয় আলোচনা করতে করতে মানুষ রক্তসূত্রে কতটা শেখে এবং নিজের চেষ্টায় কতটা শেখে, এই নিয়ে আরম্ভ হলো কথাবার্তা। আমি বললাম, তুমি নিজেই নিজেকে গড়েছ। অদ্ভুত এই বিশ্লেষণী ক্ষমতা আর পর্যবেক্ষণী শক্তি তোমার নিজস্ব ব্যাপার। আনমনা হয়ে হোমস বললে, কিছুটা তাই। গাইয়া জমিদারের বংশে জন্মেছি আমি, সেই জীবনধারার কিছুটা আমার রক্তেও এসেছে। ঠাকুমা ছিলেন ফরাসি শিল্পী ভার্নের বোন। শিল্পী ও তন্ময়তা আর পর্যবেক্ষণের শক্তি নাতির রক্তেও তাই রয়ে গেছে। আমার ভাই মাইক্রফটের মধ্যেও একই গুণ আছে। শুনে হাঁ হয়ে গেলাম আমি। এই যে একবারে নতুন খবর, কিন্তু তা কি করে হয়? হোমসের চাইতেও তুখর যুক্তিবাদী সংবাদ লন্ডনের কাকপক্ষীও জানতে পারল না। এ কি সম্ভব? নিশ্চয়ই বিনয় করে নিজেকে ছোট করছে হোমস। কথাটা বলতে গেলাম, কিন্তু হেসে উড়িয়ে দিল হোমস। বলল, বিনয় জিনিসটা আর যাই হোক একটা সদ্গুণ নয়। সত্যের অপলাপ করাটা কি ভালো? কট্টর যুক্তিবাদী কখনো সত্যকে খামোখা ছোট করে বা অযথা বড় করে জাহির করে না, যা দেখে তাই বলে। আমি যখন বলছি মাইক্রফটের ক্ষমতা, মানে পর্যবেক্ষণ ক্ষমতা, আমার চেয়ে ঢের বেশি, তুমি ধরে নিতে পারো কথাটা সত্যি। এর মধ্যে বিনয়ের মিথ্যে প্রলেপ নেই। তোমার ছোট ভাই? বড় দাদা 7 বছরের ব্যবধান, তবে তাকে কেউ চেনে না। কেন? নিজের মহলে সবাই তাকে চেনে। তা সে মহলটা কোথায়? ডায়োজিনিস ক্লাবে। নামটা নতুন আমার কাছে। হোমস তা বুঝে ঘড়ি দেখে বলল, ডায়োজিনিস ক্লাব হলো লন্ডনের কিছু আশ্চর্য লোকের আড্ডাখানা। মাইক্রফট নিজেও একজন আশ্চর্য মানুষ। প্রত্যেক দিন 4:45 থেকে 8:20 পর্যন্ত ক্লাবে থাকে সে। এখন 6টা বাজে, ইচ্ছে থাকলে আশ্চর্য একটা ক্লাব আর তার চাইতেও আশ্চর্য একটি মানুষের সঙ্গে আলাপ করে আসতে পারো। মিনিট 5 পরে রিজেন্ট সার্কাসের দিকে পাশাপাশি হাঁটতে হাঁটতে শার্লক হোমস বলল, কি ভাবছো? আশ্চর্য এই ক্ষমতাকে কাজে লাগায় না কেন দাদা? কারণ আর কিছুই না, সে ক্ষমতা তার নেই। কিন্তু এক্ষুনি যে বললে। বলেছি, চোখ দিয়ে আর মন দিয়ে বিচার করার ব্যাপারে আমি তার কাছে ছেলে মানুষ। শুধু চেয়ারে বসেই যদি এ কাজ করা যেত, তাহলে এই পৃথিবীতে তার চাইতে বড় সত্যান্বেষী আর থাকতো না। কিন্তু সেরকম কোনো উচ্চাসা বা বাসনাই তার মধ্যে নেই। যুক্তি দিয়ে বিচার করার পর হাতে নাতে যাচাই করা দরকার, আদালতে পেশ করার উপযুক্ত করে তথ্য প্রমাণ দিয়ে মামলা সাজানো দরকার। কিন্তু সে ব্যাপারে ওর কোনো উৎসাহ নেই। ও শুধু চেয়ারে বসেই বলে দেবে কোনটা ভুল কোনটা ঠিক। পরে আমি মিলিয়ে দেখেছি, সত্যিই ঠিক বলেছে দাদা। বহুবার বহু গোলমেলে ব্যাপারে ওর পরামর্শ নিয়েছি, কিন্তু ওই পর্যন্তই। সমস্যার গভীরে প্রবেশ করে মামলা সাজানোর কোনো ক্ষমতাই নেই মাইক্রফটের। বিশেষ এই ক্ষমতা খাটিয়ে রুজি রোজগারের ধান্দায় উনি নেই বলছো? একেবারেই নেই। আমার কাছে যা জীবিকা, ওর কাছে তা শখ ছাড়া আর কিছুই নয়। অঙ্কে তুখোর, সরকারি দপ্তরে হিসেবের খাতা দেখে, থাকে পলমলে। ব্যায়াম বলতে সকাল সন্ধে রাস্তার মোড় পর্যন্ত পায়চারি। বাড়তি সময় কাটায় আশ্চর্য এই ডায়োজিনিস ক্লাবে, আর কোথাও নয়। এই প্রথম শুনলাম ডায়োজিনিস ক্লাবের নাম। আহা, তুমি কেন? অনেকেই এই ক্লাবের নাম শোনেননি। তার কারণ ক্লাবের সদস্যরা নিজেরাই মুখ টেপা, লাজুক এবং মিশুকে মোটেও নয়। মনুষ্য সংসর্গ এদের ভালো লাগে না, কিন্তু
চেয়ারে গাঁট হয়ে বসে নতুন নতুন ম্যাগাজিন পড়তে পেলে আর কিছুই চায় না। সাধারণ ক্লাবের গুলতানি এদের দু চোখের বিষ, তাই ডায়োজিনিস ক্লাবের পত্তন ঘটেছে শুধু এদের জন্যেই। এখানে প্রত্যেকেই নিজেকে নিয়ে নিমগ্ন থাকে, পাশের লোক সম্বন্ধে কৌতূহল দেখায় না, গায়ে পড়ে আলাপ করতে যায় না, দর্শনার্থীদের ঘর ছাড়া ক্লাব ঘরের মধ্যে বকবক করে না। পরপর 3 বার এর অন্যথা ঘটলে সভ্যপদ থেকে নাম পর্যন্ত খারিজ হতে পারে। আমার দাদাটি বিচিত্র এ ডায়োজিনিস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য। ওয়াটসন, এ ক্লাবের পরিবেশটা আমারও খুব ভালোই লাগে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম ডায়োজিনিস ক্লাবে। ভিতরে ঢোকার আগেই আমাকে মুখে চাবি দিয়ে থাকতে বলল হোমস। বসবার ঘরের দিকে যাওয়ার পথে দেখলাম বিস্তর লোক হল ঘরে খবরের কাগজে নাক ডুবিয়ে বসে আছে। কেউ কারোর সাথে বাক্য বিনিময় করছে না। বসবার ঘরে আমাকে বসিয়ে রেখে বেরিয়ে গেল হোমস। একটু পরেই ফিরে এলো যাকে নিয়ে নিঃসন্দেহে তিনি তার সহোদর ভাই, মুখোচ্ছবিতেই তার স্পষ্ট স্বাক্ষর। সেই রকম তীক্ষ্ণ অন্তর্ভেদী চাহনি চলতে ফিরতে যেন ধ্যান করছে নিজের মনে। অথচ এই ধ্যানস্থ আত্মনিমগ্ন সুদূরের চাহনি শার্লক হোমসের চোখে কেবল কূট সমস্যা সমাধানের সময় দেখেছি, সব সময় নয়। চোখ দুটো হালকা অদ্ভুত রঙের পিচ্ছিল পাড়ার মতো, তরল ধূসর আভায় সমুজ্জ্বল। তফাতের মধ্যে শার্লক হোমসের চাইতে ইনি অনেক বেশি দোহারা চেহারা এবং বেজায় মোটা, পেটাই গরম, মুখ ভারী হলেও ছোট ভাইয়ের মতোই ধারালো। আমার সঙ্গে করমর্দন করে বললেন, ডক্টর ওয়াটসন, আপনার কলমের দৌলতে শার্লকের কীর্তি কাহিনী তো এখন লোকের মুখে মুখে। ভালো কথা শার্লক, আমি ভেবেছিলাম ম্যানর হাউসে সে কেস নিয়ে গত সপ্তাহে আসবি, আলে পানি পাসনি বোধ হয়। অট্ট হেসে শার্লক হোমস বললে, ঠিক উল্টো, কিনারা করে ফেলেছি। অ্যাডামসি নিশ্চয় নাটের গুরু। তার বলতে গোড়াতেই আঁচ করেছিলাম। বলে ভাইকে নিয়ে জানলার ধারে বসলেন মাইক্রফট হোমস। মানুষের চরিত্র নিয়ে কত গবেষণাই না করা যায় এই জানালা থেকে। মিনিটে মিনিটে হরেক রকমের নমুনা যাচ্ছে রাস্তা দিয়ে। যেমন ধর ওই লোক দুটো। একজন তো দেখছি বিলিয়ার্ড খেলার হিসাব রাখে। ঠিক ধরেছিস। আর অন্যজন? লোক দুজন ততক্ষণে জানলার সামনে এসে গেছে। বিলিয়ার্ড খেলার হিসেব রাখে যাকে বলা হলো, তার ওয়েস্টকোটের পকেটে কয়েকটি খড়ির দাগ ছাড়া বিলিয়ার্ড খেলা কোনো চিহ্ন সর্বাঙ্গে দেখলাম না। দ্বিতীয় ব্যক্তি খর্বকায়, গাঢ় রঙের মানুষ, টুপি পিছনে হেলানো, বগলে খান কয়েক পুলিন্দা। শার্লক হোমস বিনা বাধায় বললে, এককালে সৈন্য ছিল, সম্প্রতি রিটায়ার করেছে। তত ধিক ঝটিতি ধুয়ো ধরলেন মাইক্রফট হোমস। ভারতবর্ষে ডিউটি দিয়েছে। সনন্দবিহীন অফিসার। খুব সম্ভব গোলন্দাজ বাহিনী। বিপত্নিক। কিন্তু একটা বাচ্চা আছে। একটা নয় রে, অনেকগুলো। আরে থামুন থামুন, মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন তো দেখছি। ভায়া, যার চেহারা রোদে পুড়ে কালচে মেরে গেছে, চাল চলন যার বেশ ভারী, কি সে যে কর্তৃত্ব ব্যঞ্জক উচ্চপদস্থ সৈনিক পুরুষ এবং সদ্য ভারতবর্ষ থেকে এসেছে তা আঁচ করা কি খুবই কঠিন? পায়ের গোলাগুলি মার্কা বোর্ড দেখেও তো বোঝা যায় সবে মিলিটারি কাজ ছেড়েছে। ঘোর সবার সৈন্য নয়, অথচ ভুরুর একদিকের হালকা রং দেখে বোঝা যাচ্ছে কাত করে টুপি পরত। ওই রকম ওজনের লোক মাটি কাটার কাজও করে না। তাই বললাম, গোলন্দাজ বাহিনীতেই থেকেছে এতদিন। আপাতমস্তক অসহজের বেশ দেখে বুঝলাম নিশ্চয়ই অত্যন্ত প্রিয়জন কাউকে হারিয়েছে। বাজার হাট নিজেই যখন করছে, প্রিয়জনটি নিশ্চয় স্ত্রী। জিনিস কিনছে বাচ্চাদের জন্য। ঝুমঝুমি দেখে বুঝলাম একটা বাচ্চা নেহাতি শিশু, সম্ভবত আঁতুড়েই মারা গেছে স্ত্রী। বগলে ছবির বই নেওয়ার কারণ শিশু ছাড়াও আরও একটা বড় বাচ্চা আছে ঘরে। শার্লক হোমস বলেছিল দাদার পর্যবেক্ষণ ক্ষমতা নাকি অনেক বেশি। এখন তা হাড়ে হাড়ে বুঝলাম। আমার দিকে চেয়ে মৃদু হেসে কচ্ছপের খোলে নস্যিদানি বার করে নস্যি নিলেন মাইক্রফট।
বিরাট একটা লাল সিল্কের রুমাল দিয়ে বাড়তি গুঁড়ো ঝেড়ে ফেললেন। শার্লক, একটা আশ্চর্য রহস্য হাতে এসেছে, শুনতে চাস? বলো বলো বলো, বলেই ফেলো। লাফিয়ে উঠল শার্লক হোমস। নোট বই বার করে পাতা ছেড়ে কি যেন লিখলেন মাইক্রফট। পেয়ারাকে ডেকে চিরকুটটা দিলেন তার হাতে। বললেন, মিস্টার মেলাসকে ডাকতে বললাম। ভদ্রলোক জাতি গ্রিক, পেশায় দোভাষী, নিবাস আমার ওপর তলায়। হোটেলে যেসব টাকার কুমিরা আসে তাদের সেবা করে পেট চালান। গাইডে কাজ আর কি। কখনো কখনো আইন আদালতে দোভাষীর কাজ করেন। মিনিট কয়েক পরে ঘরে ঢুকলেন খর্বাকৃতির হৃষ্টপুষ্ট এক ব্যক্তি। আটো সাঁটো মজবুত চেহারা, জলপাই রঙের মুখ আর কয়লা কালো চুল দেখেই মালুম হয় মাতৃভূমি দক্ষিণাঞ্চলে। কথাবার্তা কিন্তু শিক্ষিত ইংরেজের মতো। সাগ্রহে করমর্দন করলেন শার্লক হোমসের সঙ্গে। বিখ্যাত বিশেষজ্ঞটির সমীপে নিজের বিচিত্র কাহিনী নিবেদন করার সুযোগ পাওয়ায় খুশির রোশনাই ঝিলমিলিয়ে উঠল তার দুই চোখে। বললেন কাচুমাচু মুখে, পুলিশ তো আমার কোনো কথাই বিশ্বাস করছে না, কিন্তু মুখে পট্টিওয়ালা লোকটার যে কি হাল হলো সেটা না জানা পর্যন্ত যে আমিও নিশ্চিন্ত হতে পারছি না। আমাকে বলুন, বলল শার্লক হোমস। ঘটনাটা ঘটে দুদিন আগে, হয়তো সোমবার হবে। আমার মাতৃভাষা গ্রিক, তাই বেশিরভাগ ওই ভাষাতেই দোভাষীর কাজ করি, কিন্তু প্রায় সব ভাষাই আমি জানি। লন্ডনের সব হোটেলেই আমাকে চেনে। বিদেশি পর্যটকরা ফাঁপড়ে পড়লেই আমাকে তলব করে, তাই অনেক সময় গভীর রাতেও আমার ডাক পড়ে। সোমবার রাতে মিস্টার ল্যাটিমারকে দেখে তাই অবাক হয়নি। ভদ্রলোক নিচে গাড়ি রেখে উপরে এলেন। তারা গ্রিক বন্ধুর সঙ্গে কথা বলতে পারছেন না, আর ওই বন্ধুটাও বোধহয় গ্রিক ছাড়া তিনি তেমন কিছু জানেন না। বাড়ি তার কিনসিংটনে কাছেই। তো তাড়াহুড়ো করে আমার নামিয়ে এনে গাড়িতে তুললেন মিস্টার ল্যাটিমার। কিন্তু সোজা পথে গিয়ে গাড়ি চলল আবার খানিকটা ঘুরপথে। আমি কারণটা জিজ্ঞাসা করতেই ভদ্রলোক এমন একটা কাণ্ড করে বসলেন যে আমি হাঁ হয়ে গেলাম। উনি বসেছিলেন আমার মুখোমুখি, তো হঠাৎ শীষে দিয়ে ভারী করে একটা সাংঘাতিক লাঠি পকেট থেকে বার করে সামনে পিছনে দুলিয়ে দুলিয়ে হাতে বাড়ি মেরে ওজনটা পরখ করলেন, রাখলেন পাশে সিটের উপর। তারপর ঝপ করে বন্ধ করে দিলেন জানালাগুলো। তখনই দেখতে পেলাম প্রত্যেকটা জানালা কাগজ দিয়ে ঢাকা, যাতে বাইরে দেখতে না পাই। বললেন, মিস্টার মেলাস, বুঝতেই পারছেন কোথায় যাচ্ছেন? আপনাকে তা জানাতে চাই। ভদ্রলোকের কাণ্ড দেখে আমার তখন হাত পা একেবারে ঠান্ডা হয়ে এসেছে। লাঠি বাদ দিলেও মিস্টার ল্যাটিমার শক্তিমান পুরুষ। ইয়া চওড়া কাঁধ, হাতাহাতি করেও যে খুব সুবিধে করতে পারবো এমন নয়। তো যাই হোক, তাই তোতলাতে বললাম, এটা কিরকম হলো মিস্টার ল্যাটিমার? মিস্টার মেলাস, চেঁচামেচি করবেন না, বিপদে পড়বেন। মনে রাখবেন আপনি কোথায় যাচ্ছেন কেউ জানেন না। কথাগুলো খুব ঠান্ডাভাবে বলা হলেও গায়ে তখন একেবারে কাঁটা দিয়ে উঠলো আমার। বেশ বুঝলাম পড়েছি জবনের হাতে, খানা খেতে হবে সাথে। তো যাই হোক, বাধা দিতে গেলে তো বিপদ বাড়বে, বই কমবে না। তাই বসে রইলাম মুখে চাবি এঁটে। ঝাড়া 2 ঘন্টা নানা পথ ঘাট পেরিয়ে তারপরে গাড়ি দাঁড়ালো। ঝট করে দরজা খুলে চট করে আমাকে টেনে নামিয়ে দেওয়া হলো নিচু খিলেন দেওয়া একটা দরজার ভেতরে। পলকের জন্য দেখলাম দুপাশের গাছের সারিওয়ালা একটা লন, ভেতরে একটা মেরমেরে রঙিন আলো জ্বলছে, দেওয়ালে ছবি ঝুলছে। বেশ বড়ই ঘর হবে, হ্যাঁ বেশ বড় ঘর। দরজা খুলছে ইতর চেহারা চুমারে টাইপের গোল কাঁধওয়ালা একটা মর্কটাকৃতি বেটে লোক, চোখে চশমা, মধ্যবয়স্ক,
নোংরা হেসে আমার দিকে তাকিয়ে বলল, মিস্টার মেলাস নাকি? এইভাবে জামাই আদরের জন্য রাগ করবেন না, কিন্তু চালাকিও করতে যাবেন না, তাহলে বলে আবার খি করে এমন একটা রক্ত জলকরা হাসি হাসলো যে গায়ের লোম টুম একেবারে খাড়া হয়ে গেল আমার। শুনুন, একজন গ্রিক ভদ্রলোকের সঙ্গে কথা বলবেন, আমাদের প্রশ্ন তাকে শোনাবেন, তার জবাব আমাদের বলবেন। যা জিজ্ঞেস করতে বলবো তার বেশি একটা কথাও বলতে যাবেন না। কৌতূহলও দেখানো চলবে না, যদি দেখান এমন টাইট দেব যে অনুশোচনার আর অন্ত থাকবে না। তখন ভাববেন, আহারে কেন যে মরতে জন্মাতে গেলাম পৃথিবীতে। কথার মাঝেই খুলে গেল একটা দরজা। আমাকে নিয়ে যাওয়া হলো পাশের ঘরে। দামি দামি ফার্নিচার আর পা ডুবে যাওয়া কার্পেট দিয়ে একেবারে সাজানো ঘর। একটু পরেই প্রায় ধরে ধরে এক ব্যক্তিকে আনা হলো সেই ঘরে। কাছে আসতেই ক্ষীণ আলোয় দেখলাম তার মুখের চেহারা। আঁতকে উঠলাম সে মুখটা দেখে, একেবারে মোচড় দিয়ে উঠলো। ভেতরটা কেমন যেন একটা অব্যক্ত বেদনায়। যাই হোক, সারা মুখে তার অজস্র পুট্টি, প্লাস্টার আর প্লাস্টার। একটা বিরাট প্লাস্টার দিয়ে মুখটা বন্ধ, কথা বলার জো নেই, দেহের শক্তি এক বিন্দুও নেই, কিন্তু মন এখনো নুয়ে পড়েনি। অপরিসীম আত্মবল একেবারে ধক ধক করে জ্বলছে বিশাল দুই চোখে। লোকটাকে একটা চেয়ারে বসানো হলো বটে, কিন্তু তার না বসারই সামিল। যে কোনো মুহূর্তে ঘাড় মুচকে ধরাস পড়ে যাবেন বলে আমার মনে হলো। মানে যে কোনো মুহূর্তে ঘাড় মুচকে একেবারে ধরাস করে পড়ে যাবেন বলে আমার মনে হলো। তা মাঝবয়সী লোকটা বলল, হ্যারল্ড, ওর হাত খোলা আছে, পেন্সিলটা হাতে দাও। মিস্টার মেলাস, আপনি জিজ্ঞেস করবেন, উনি লিখে জবাব দেবেন। প্রথমে জিজ্ঞেস করুন কাগজপত্রে সই দেবেন কিনা। মুমূর্ষ গ্রিকের বিশাল চোখে বিদ্যুৎ খেলে গেল এই প্রশ্নে। গ্রিক ভাষায় ক্যাচ ক্যাচ করে স্লেটে জবাব লিখলেন, কখনোই না, কোনো শর্তেই নয়। ইতর লোকটার প্রশ্ন তর্জমা করলাম আমি। একটাই শর্ত, গ্রিক পুরোহিতদের সামনে ওর বিয়ে দিতে হবে। কপালে অনেক দুর্ভোগ আছে দেখছি, পরোয়া করি না। যাই হোক, এইভাবে চলতে লাগলো কথাবার্তা। আমি জিজ্ঞাসা করছি, উনি লিখে জবাব দিচ্ছেন। একই প্রশ্ন আর জবাব ঘুরে ফিরে এলো প্রশ্নোত্তরের মধ্যে। কাগজপত্র সই করবেন কিনা এই কথার একটা জবাব দিয়ে গেলেন উনি, কখনোই না। সীমাহীন ঘৃণা যেন ঠিকরে ঠিকরে বেরোলো ওনার ওই জবাব লেখার ধরনে। এই সময় একটা মতলব এলো মাথায়। সাংঘাতিক একটা ঝুঁকি নিলাম। যেটুকু জিজ্ঞাসা করতে বলা হলো আমাকে, তার চেয়ে একটু বেশি জিজ্ঞাসা করলাম এবং জবাবটা নিজের মনেই জমিয়ে রাখলাম। শয়তানদের কাছে চেপেও গেলাম। কিরকম ভাবে চালাকিটা খেললাম সেটা একটু শুনুন। আমি বললাম, কেন গোয়ার তুমি করছেন? কে আপনি? বেশ করছি, লন্ডনে আমি নবাগত। অবাধ্যতার শাস্তি কিন্তু মৃত্যু। হোক না মৃত্যু। কতদিন এসেছেন? 3 সপ্তাহ। এই সম্পত্তি এই জীবনে আপনি পাবেন না। আমি না পাই, শয়তানের বাচ্চাদেরও দেব না। সইটা করলেই ছেড়ে দেব। সই করব না। এই বাড়িটা কোথায়? জানি না। তাতে ওর কোনো লাভ হচ্ছে কি? সেটা ওর মুখেই শুনব। কি নাম আপনার? ক্রাতাইদিস। সই করলেই দেখা হবে। তাহলে চাই না দেখা করতে। কোত্থেকে এসেছেন? এথেন্স থেকে। মিস্টার হোমস আরেকটা প্রশ্ন করলেই ওই কুচুক করে লোক দুটোর সামনেই ব্যাপারটা ফাঁস হয়ে যেত, কিন্তু ঠিক এই সময়ে আচম্বিতে দরজা খুলে ঘরে ঢুকলো একজন পরমা সুন্দরী লাবণ্যময়ী মহিলা, তরুণী, দীর্ঘাঙ্গী এবং কৃষ্ণকেশী। ভাঙা ভাঙা
ইংরেজিতে বললেন, হ্যারেল্ড, কতক্ষণ আর একা থাকবো? আরে শেষ বিস্ময়ধ্বনিটা বেরোলো গ্রিক ভাষায়। চোখের নিমেষে লাফিয়ে দাঁড়িয়ে উঠলেন নিগ্রহ বিধ্বস্ত সেই গ্রিক পুরুষ। একটানে খুলে ফেললেন মুখের সেই প্লাস্টার এবং সফি, 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 সফি বলে আকুল কণ্ঠে চেঁচিয়ে উঠে জড়িয়ে ধরলেন সেই সুন্দরীকে। পলকের মধ্যে ঘটল পরবর্তী ঘটনাগুলো। বয়স যার কম, সেই লোকটা মহিলাটিকে চাপটে ধরে বেরিয়ে গেলেন একটা দরজা দিয়ে। আরেক দরজা দিয়ে অত্যাচারী আধমরা গ্রিক ভদ্রলোককে টানতে টানতে নিয়ে বেরিয়ে গেল সেই মাঝ বয়সী লোকটা। ঘর একেবারে ফাঁকা। সুযোগে সদ্ব্যবহার করবো কিনা ভাবছি, এমন সময় দেখি দরজা আগলে দাঁড়িয়ে ইতর চেহারার মাঝ বয়সী সেই লোকটা আমার দিকে পলকহীন চোখে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, মিস্টার মেলাস, আমাদের নিজস্ব দোভাষী হঠাৎ অন্যত্র যাওয়ায় এই গোপন ব্যাপারে আপনাকে ডাকতে হয়েছে। জেনেও ফেলেছেন অনেক কিছু। এই নিন আপনার পারিশ্রমিক। কাছে আসায় দেখতে পেলাম বেটে বামনের বিকট মুখখানা, হলদেটে মুখ, ছুচলো সুতলো দাড়ি, ভয়ঙ্কর ধূসর ইস্পাত কঠিন নির্মম এক জোড়া চোখ, নরকে সমস্ত শয়তানি পুঞ্জীভূত হয়েছে কুতকুতে সেই চোখে। থেমে গেলাম আমি। একটা ঠান্ডা স্রোত বয়ে গেল মেরুদণ্ড দিয়ে। আমার বুকে টোকা মেরে বৃষ্টি এসে ঠোঁট আর চোখের পাতা অদ্ভুত ভাবে কাঁপিয়ে মূর্তিমান শয়তানটা বললে, একটা কথাও যদি প্রকাশ পায় আমাদের কানে তা আসবেই। আপনার কপালেও তাহলে অনেক দুর্গতি আছে জানবেন। যান, গাড়ি দাঁড়িয়ে আছে। আবার আমাকে ঠেলে ঠুলে তুলে দেওয়া হলো সেই গাড়িটার মধ্যে। মিস্টার ল্যাটিমার বসলেন গাড়ির মধ্যে একেবারে আমার সামনে। আগের মধ্যে অনেকক্ষণ ছুটলো গাড়ি, থামলো মাঝরাত নাগাদ একটা বিজন অঞ্চলে। আমাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার আগে মিস্টার ল্যাটিমার বললেন, পেছন নিতে চেষ্টা করবেন না বলে দিলাম। গাড়ি থেকে লাফিয়ে নামতেই কোচওয়ানে ছিটটি খেয়ে তীর বেরিয়ে ঘোড়া জুটলো সামনে। দেখতে দেখতে মিলিয়ে গেল অনেক দূরে। জায়গাটা একটা রেল লাইনের পাশে, ক্ল্যাপহ্যাম জংশন থেকে মাইলখানেক দূরে। হেঁটে গেলাম স্টেশনে। শেষ ট্রেন ধরে পৌঁছলাম ভিক্টোরিয়ায়। পরের দিন মিস্টার মাইক্রফট হোমসকে আশ্চর্য অভিযানের রোমাঞ্চ কাহিনী বললাম এবং পুলিশে খবর দিলাম। কাহিনী শেষ হলো। কিছুক্ষণ কারো মুখে কথা নেই। তারপর শার্লক হোমস দাদাকে জিজ্ঞাসা করলো, তা ব্যবস্থা কিছু হয়েছে? টেবিল থেকে ডেলি নিউজ কাগজটা তুলে নিয়ে মাইক্রফট হোমস বললেন, এই বিজ্ঞাপনটা ছেড়েছি সব কাগজেই, কিন্তু জবাব আসেনি। বিজ্ঞাপনটা এই: পল ক্রাইদিস নামক এক ইংরেজি অজ্ঞ গ্রিক ভদ্রলোক সম্বন্ধে খবর চাই। এসেছেন এথেন্স থেকে। সোফি নান্নি নামে এক গ্রিক মহিলার সম্বন্ধেও খবর চাই। পুরস্কার দেওয়া হবে। শার্লক বললে, তো গ্রিক দূতাবাসে খবর নিলে হয় না? নিয়েছি, ওরা কোনো খবরই রাখে না। একটা কাজ কর না, বেশ তো, এই কেসটা তুই নিয়ে নে। নিলাম। উঠে পড়লো শার্লক হোমস। মিস্টার মেলাস, আপনি কিন্তু হুঁশিয়ার। কাগজে বিজ্ঞাপন যখন বেরিয়েছে শত্রুপক্ষ জেনে গেছে আপনি সব ফাঁস করে দিয়েছেন। বাসায় ফেরার পথে পোস্ট অফিস থেকে খান কয়েক টেলিগ্রাম পাঠালো হোমস। তারপর বললে, ভায়া, সন্ধ্যেটা দেখছি কাজে লেগে গেল। এইভাবেই অনেক চিত্তাকর্ষক কেস মাইক্রফটের মারফত আমার হাতে এসেছে। মিস্টার মেলাসের কাহিনী শুনে তোমার কি মনে হলো বলো দেখি? ইংরেজ নওজওয়ান হ্যারল্ড ল্যাটিমার গ্রিক সুন্দরী সোফিকে এথেন্স থেকে ইলোপ করে এনেছে। তোমার মাথা ওয়াটসন, তোমার মাথা। শুনলে না, ল্যাটিমার গ্রিক ভাষা জানে না, এথেন্সে সে যায়নি। তাহলে সোফি লন্ডনে এসেছিল, তখন মেয়েটাকে পটিয়েছে ল্যাটিমার। তা সম্ভব। তারপর মেয়েটির দাদা, গ্রিক ভদ্রলোক, নিশ্চয়ই তার সহোদর ভাই, খবর পেয়ে লন্ডনে আসে এবং শয়তানদের খপ্পরে পড়ে। সোফি কিন্তু জানতো না দাদা এসেছে লন্ডনে।
খুব সম্ভব ভাই বোনের সম্পত্তির ওছি এই ভদ্রলোক। ওকে দিয়ে বোনের সম্পত্তিটা লিখিয়ে নিতে চাইছে দুই শয়তান। সোফি হঠাৎ দেখে ফেলেছে দাদাকে। চমৎকার বলছো ওয়াটসন, চমৎকার। ভয় পাচ্ছি এই সোফিকে নিয়েই এবার তার ওপরই না মারধর শুরু হয়। কিন্তু বাড়িটা খুঁজে পাবে কি করে? খুব মুশকিল হবে বলে মনে হয় না। সোফিকে নিয়ে ল্যাটিমার বেশ কিছুদিন থেকেছে কোথাও। ভাই খবর পেয়েছে অনেক পরে। মেয়েটির নাম যদি সোফি ক্যাতাইদিস হয়, আর লন্ডনের কোনো পাড়ায় যদি এক নাগারে কিছুদিন তাকে দেখা যায়, প্রতিবেশীরা খবর রাখবে, বিজ্ঞাপনেরও জবাব আসবে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম বেকার স্ট্রিটে। ঘরে ঢুকেই দুজনে চমকে উঠলাম মাইক্রোফ হোমসকে দেখে। চেয়ারে মৌজ করে বসে তোফা ধূমপান করছেন। আমাদের চমৎকৃত মুখচ্ছবি দেখে অট্ট হেসে বললেন, আবার এত উদ্যম দেখে অবাক হয়ে গেছিস না? তা এলে কি করে? গাড়িতে তোদের পেরিয়ে এলাম। কিছু ঘটেছে মনে হচ্ছে। বিজ্ঞাপনের জবাব তোরা চলে যাওয়ার পরে এসেছে। কি লিখেছে? এই দেখ, রয়্যাল ক্রিম কাগজে যে মার্কা নিয়ে ক্ষীণজীবী মাঝবয়সী মানুষের হাতের লেখা। মহাশয়, আপনার বিজ্ঞাপনের জবাবে জানাই যে মেয়েটিকে আমি চিনি এবং তার দুঃখের কাহিনীও জানি। কষ্ট করে যদি পায়ের ধুলো দেন তো খুলে বলতে পারি। দি মার্টলস, বেকেনহ্যাম, এই ঠিকানায় মেয়েটি এখন আছে। আপনার বিশ্বস্ত জে ডেভেনপোর্ট। মাইক্রফট বললেন, চিঠি এসেছে লোয়ার ব্রিক্সটন থেকে। চল মেয়েটার দুঃখের কাহিনী শুনে আসা যাক। তুমি খেপেছো? মেয়েটার দুঃখের কাহিনীর চেয়ে বেশি দামি তার ভাইয়ের জীবন। ইভেন দেরি হলে খুন হয়ে যেতে পারেন ভদ্রলোক। স্কটল্যান্ডে গিয়ে ইন্সপেক্টর গ্রেগসনকে নিয়ে এখনই হানা দেওয়া দরকার শয়তানদের আস্তানায়। আমি বললাম, যাওয়ার পথে মিস্টার মেলাসকেও নিয়ে যেতে হবে, প্রবাসীর দরকার হতে পারে। কারেক্ট কারেক্ট, ঠিক কথা। কিন্তু মিস্টার মেলাসের বাড়ি গিয়ে শুনলাম একটু আগেই নাকি হাসি খুশি বেটে কাটো চশমাওয়ালা একটা লোকের সঙ্গে বেরিয়ে গেছেন মিস্টার মেলাস। শুনেই আর তর সইল না হোমসে। সর্বনাশ, আবার ওদের খপ্পরে গিয়ে পড়েছে মিস্টার মেলাস। ভদ্রলোক যে রাম ভীতু তা এক রাতেই ওরা বুঝতে পেরেছে বলেই বাড়ি বয়ে এসে হুমকি দেখিয়ে ধরে নিয়ে গেছে। এবার বোধহয় আর জ্যান্ত ফিরতে হবে না। চলো চলো, আগে স্কটল্যান্ড ইয়ার্ড আর তারপরে শয়তানদের বিবরে। কিন্তু সময় মতো গাড়ি পাওয়া গেল না। গাড়ি পাওয়া গেল তো সরকারি নিয়ম রক্ষে করে বাড়ি তল্লাশির অনুমতি বার করতে বেশ খানিকটা সময় নষ্ট হলো। ট্রেনে চেপে বেকেনহ্যাম পৌঁছে আধ মাইলটা গাড়ি চেপে মার্টলসের সামনে যখন গেলাম তখন রাত বেশ গভীর হয়েছে। রাস্তা থেকে একটু ভেতরে অন্ধকারের মধ্যে খাড়া নিঝুম বাড়িটার দিকে তাকিয়ে ইন্সপেক্টর বললে, জানলা অন্ধকার, লোকজন আছে বলে তো মনে হচ্ছে না। পাখি উড়েছে। তা কিভাবে বললেন? মালপত্র বোঝায় একটা গাড়ি 1 ঘন্টার মধ্যে এখান থেকে গেছে। ফটকের আলোয় গাড়ির চাকার দাগ দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু মালপত্র বোঝায় কিনা বুঝছেন কি করে? একই চাকার দাগ এদিক থেকে ওদিকে বেরিয়ে গেছে। আসার সময় চাকার দাগ গভীর নয়, যাওয়ার সময় মাটি কেটে বসে গেছে। তার মানে খালি গাড়ি এনে মালপত্র চাপিয়ে লম্বা হয়েছে। হেরে গেলাম। যা মজবুত দরজা, ভাঙা চারটিখানি কথা নয়। তবু ঠেঙিয়ে দেখা যাক জবাব পাওয়া যায় কিনা। কিন্তু ঘুষি মেরে লাথি মেরে ঘন্টা বাজিয়েও কারো সাড়া পাওয়া গেল না। সুট করে সরে পড়লো শার্লক হোমস। ফিরে এলো মিনিট কয়েক পরে। বলল, একটা জানালা খুলে ফেলেছি। জানলা খোলার কায়দা দেখে চোখ কপালে উঠল ইন্সপেক্টরের। বাইরে থেকে অদ্ভুত কৌশলে ভেতরে ছিটকিনি সরিয়ে দিয়েছে শার্লক। তাজ্জব কণ্ঠে বললেন ইন্সপেক্টর, পুলিশের কপাল ভালো, আপনি চোর বদমাশের খাতায় নাম লেখাননি। চলুন চলুন, পরিস্থিতি যেমন ঘোরালো, বিনা নেমন্তন্নে বাড়িতে ঢুকলে অপরাধ হবে না। ভিতরে ঢুকে লণ্ঠন জ্বালিয়ে নিলেন ইন্সপেক্টর। শূন্য কক্ষ, টেবিলের ওপরে খালি ব্র্যান্ডির বোতল, দুটো খালি গ্লাস এবং এঁটো খাবার পড়ে। আচমকা কাঠ হয়ে গেল শার্লক। ও কি? একটা চাপা কান্নার শব্দ ভেসে এলো মাথার উপর থেকে। কে যেন গঙিয়ে গঙিয়ে অব্যক্ত বেদনায় কাঁদছে।
ঝড়ের মতো ঘর থেকে ঠিকরে গিয়ে হল ঘরে ঢুকলো শার্লক। সেখান থেকে সিঁড়ি বেয়ে ওপরে, পিছনে আমরা। ভারী শরীর নিয়ে যতদূর সম্ভব বেগে পিছনে লেগে রইলেন শার্লক অগ্রজ মাইক্রফট হোমস। 3 তলায় পরপর 3টে দরজার একটার ভেতর থেকেই যেন আসছে চাপা গোঙানি। কখনো উচ্চগ্রামে উঠে কান্নায় ভেঙে পড়ছে একই কণ্ঠস্বর। দরজার বাইরে থেকে চাবি দেওয়া, এক ধাক্কায় দরজা খুলে সবেগে ভেতরে ঢুকে পর মুহূর্তে গলা খামচে ধরে ছিটকে বেরিয়ে এসে আতীক্ষ্ণ কণ্ঠে বলল শার্লক হোমস, কাঠকয়লায় দম বন্ধ করা গ্যাস, বেরিয়ে যেতে দিন। খোলা দরজা দিয়ে গল গল করে বেরিয়ে এলো পুঞ্জ পুঞ্জ দম আটকানো বিষাক্ত ধোঁয়া। উঁকি মেরে দেখলাম ঘরের ভিতরে চাপ চাপ ধোঁয়ার মধ্যে দেখা যাচ্ছে একটা অস্পষ্ট নীল শিখা। একটা পিতলে তেপায়ের ওপর দেখা যাচ্ছে সেই নীলাভ দ্যুতি। দেওয়ালের ধার ঘেঁষে লুটিয়ে আছে 2টো মনুষ্য মূর্তি। ওইটুকু দেখতে গিয়ে বিষাক্ত গ্যাস ফুসফুসে চলে গেল। শুরু হলো প্রচন্ড কাশি, দম আটকে আসে আর কি। সিঁড়ির কাছে দৌড়ে গিয়ে বুক ভরে টাটকা বাতাস নিয়ে তীর বেগে ঘরে ঢুকলো শার্লক হোমস এবং এক ঝটকায় পিতলের তেপায়া তুলে নিয়ে গিয়ে জানলা গলিয়ে ফেলে দিল বাইরের বাগানে। বেরিয়ে এলো পর মুহূর্তে, হাঁপাতে হাঁপাতে বলল, মিনিট খানেক না গেলে ঢোকা যাবে না, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। মোমবাতি কোথায়? বন্ধ করে মোমবাতি কোথায়? আর জ্বলবে না। মাইক্রফট, দরজার কাছে ধরো তাড়াতাড়ি মোমবাতি, আমি ওদের টেনে নিয়ে আসি ভেতর থেকে। দুজনে মিলে ধরাধরি করে একসাথে আষ্টে পৃষ্ঠে বাঁধা 2টি নরদেহ তুলে নিয়ে এলাম বাইরে। দুজনেই অজ্ঞান, চোখ মুখ ফুলে ঢোল, চেনা দায়। ঠোঁট নীল, কোটর থেকে অক্ষিগোলক ঠিকরে আসছে। দোভাষী ভদ্রলোকের কালো দাড়ি আর মজবুত চেহারাটা দেখে চিনতে পারলাম। কপালে চোখের ঠিক ওপরে একটা ভয়ঙ্কর আঘাতের চিহ্ন। দ্বিতীয় ব্যক্তি সারা মুখে প্লাস্টারের পটি, কঙ্কালসার লম্বা চেহারা, ধুকছে এবং গোঙাচ্ছে। বাইরে আনার পর গোঙানিটুকু বন্ধ হয়ে গেল, মানে সব শেষ হয়ে গেল। দুজনের একজন মায়া কাটালো পৃথিবীর। দোভাষী কিন্তু বেঁচে গেলেন। অ্যামোনিয়া শুকিয়ে ব্র্যান্ডি খাইয়ে ঘণ্টাখানেকের মধ্যে চাঙ্গা করে তোলার পর শুনলাম তার মর্মস্তুদ কাহিনী। ইতশ্রেণীর লোকটা হাসি হাসি মুখে বাড়ি ঢুকে পকেট থেকে মারাত্মক হাতিয়ার বার করে, এই চেঁচালে খুন করে ফেলবো, চুপচাপ আমার সঙ্গে এসো। তাইতেই ঘেমে যান ভদ্রলোক, গুটি গুটি চলে আসেন। এইভাবে আবার শুরু হয় প্রশ্নোত্তর। আবার গ্রিক ভদ্রলোককে হুমকি দেওয়া হয় কাগজে সই করার জন্য, কিন্তু মরতে হবে জেনেও যখন কাগজে সই দিলেন না, তখন শয়তানের দল তাকে বাইরে নিয়ে যায় এবং বারণ করা সত্ত্বেও গোপন কথা ফাঁস করার অপরাধে মাথায় লাঠি মেরে অজ্ঞান করে ফেলা হয় মিস্টার মেলাসকে। খবরের কাগজে বিজ্ঞাপন দেখেই ওরা আঁচ করেছিল খবরটা কার মুখ থেকে বেরিয়েছে। গ্রিক দোভাষীর বিচিত্র মামলার কিনারা কিন্তু আর হয়নি। বিজ্ঞাপনের জবাবে মেয়েটির দুঃখের কাহিনী যিনি বলবেন লিখেছিলেন, তার মুখে আমরা শুনলাম। সোফি মেয়েটা গ্রিক দেশের এক বিরাট বড় লোকের মেয়ে। ইংল্যান্ডে এসেছিল বন্ধুদের সঙ্গে দেখা করতে। হ্যারল্ড ল্যাটিমার তার সঙ্গে ভাব করে এবং এমন পটিয়ে ফেলে যে শেষ পর্যন্ত পালিয়ে গিয়ে তার গলায় মালা দেবে ঠিক করে সোফি। জল অনেক দূর গড়াচ্ছে দেখে বন্ধুরা আঁতকে উঠে খবর দেয় এথেন্সে তার দাদাকে। খবর দেওয়ার পর কি হলো তা নিয়ে আর মাথা ঘামায়নি। দাদাটি ইংরেজি জানতো না। বোনের সর্বনাশ হতে যাচ্ছে শুনে বোকার মতো এসে ল্যাটিমার আর উক্ত সঙ্গীর খপ্পরে পড়ে। একই বাড়িতে ভাই বোনকে আটকে রেখেছিল এই 2 কুচক্রী। ইতর সঙ্গীটির নাম উইলসন কেম্প, এককালে দাগি আসামি, বহু জঘন্য কাজের জন্য মার্কা মারা। ওরা চেয়েছিল দাদাকে দিয়ে বোনের সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিতে। অত্যাচার চলছিল সেই কারণেই। পাছে বোন চিনে ফেলে দাদাকে, তাই দাদার মুখময় প্লাস্টারের পটি লাগিয়ে রাখা হতো। কিন্তু মেয়েদের মন তো, পটির আবরণ খুঁড়েও চিনতে পেরেছে মায়ের পেটের ভাইকে। মেয়েটি নিজেও বন্দিনী ছিল বাড়িতে। কোচোয়ান আর তার বউ ছাড়া বাড়িতে লোকজন কেউ ছিল না। দুজনেই ছিল শয়তানের হাতের পুতুল। খাইয়ে রেখে মারধর করেও যখন উদ্দেশ্য সিদ্ধ হলো না, তখন ওরা 2 ঘন্টার মধ্যে মেয়েটাকে নিয়ে পালিয়ে যায় বাড়ি থেকে। অবাধ্য দাদা আর বিশ্বাসঘাতক দোভাষীর মৃত্যুর ব্যবস্থা করে যায় বন্ধ করে কাঠকয়লা ধোঁয়ায়। মাস কয়েক পরে বুদাপেস্ট থেকে প্রকাশিত খবরের কাগজে একটা অদ্ভুত খবর বেরোয়। 2জন ইংরেজ একজন গ্রিক সুন্দরীর সঙ্গে যেতে যেতে ছুরিকাহত হয়ে মারা গেছে। পুলিশের ধারণা নিজেরাই ছুরি মারামারি করে মরেছে। শার্লক হোমসের ধারণা অবশ্য অন্যরকম।
ভাই বোনের ওপর অত্যাচারের প্রতিশোধ কিভাবে নিল সফি তার মুখ থেকেই শুনবে শার্লক, যদি কোনোদিন দেখা হয়। শুনছিলেন নাইট অফ থ্রিলস। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।